পশ্চিমবঙ্গের মানুষ এখন স্যারের থাবায় আহত। যারা কোনোদিন বাবা মায়ের খোঁজ খবর নেয়নি তারা আজ বাবা মায়ের দ্বারস্থ। যারা তার বাবা মাকে অনাথ আশ্রমে রেখে নিজের ফ্যামিলি লাইফ এনজয় করছিল তারা আজ বাবা মায়ের কাছে কাকুতি মিনতি করছে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈশাস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। আজকে সকালবেলায় এসেই ফর্ম দিয়ে গেছে আমাদের ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এসেই দিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আবার ঘরেও দিয়ে যাচ্ছে না, তাদের গিয়ে কালেক্ট করতে বলছে। তবে এটার মধ্যে একটা খুশখবরই এটা যে অনলাইনে কিন্তু ফর্ম চলে এসছে, চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করতে পারো। যাই হোক, প্রতিটা জিনিসেরই ভালো মন্দ দুটো দিকই থাকে। তো স্যার নামক প্রকল্পটা আসার জন্যে একটা দিক কিন্তু খুব ভালো হয়েছে। কি বলতো, আমরা এটা খুব ভালো করে বুঝে গেছি যে আমাদের অস্তিত্বটা বজায় রাখার জন্যে ওয়ান অ্যান্ড অনলি আমাদের বাবা মাই কিন্তু দরকার। কারণ বাবা মা ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কোনোদিন প্রমাণ করতে পারবো না, তাই না? যাই হোক, আমি এখানে বসেছিলাম মেয়েটাকে কিছু হোমওয়ার্ক দেওয়ার জন্যে। সামনেই ওর পরীক্ষা, তার জন্য কিছু প্রিপারেশন করতে হচ্ছে। ওকে আমি কিছু টাস্ক দিই, ও টাস্ক লেখে, বা কখন আমি আগে থাকতে লিখে রাখি, পরে ওকে স্কুল থেকে আসলে বলি লিখে দিতে, বা ওকে আমি টাস্ক ও স্কুল থেকে আসলে টাস্ক দিয়ে নিয়ে বলি তুমি এই টাস্কগুলো করো, আমি ওইদিকে কাজগুলো করছি। এইভাবে পড়াশোনা করাবার চেষ্টা করি। তো সেরকমই আজকে বসেছিলাম, ওকে কিছু টাস্ক দিলাম, বললাম তুমি এগুলো লেখো, আমি তা করতে করতে কিছু কাজ সারবো। আর যখন ওকে পড়া দিই, লিখতে দিই, ও যখন লেখে তখন লেখার সাথে সাথে না মুখস্থটা খুব ভালো হয়ে যায়। যে কোনো জিনিস দেখবে তুমি যদি লেখো তাহলে তোমার মাথার মধ্যে সেটা খুব সুন্দর গেঁথে যাবে। আদারওয়াইজ কিন্তু আমরা ভুলে যাই। যদি ধর পড়ছি, আমরা মুখস্থ করছি যেটাকে বলি, হ্যাঁ, সেটা যদি মুখস্থ করি কোনো জিনিসকে, কোনো একটা টপিককে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা মাথা থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই টপিকটা মুখস্থ করার পর যদি আমরা একবার লিখে নিতে পারি, দুবার নয় অন্তত একবার যদি লিখে নিতে পারি, তাহলে কিন্তু মাথার মধ্যে একদম গেঁথে যায়। আর ছোট বাচ্চাদের মধ্যে কি হয়, তাদের ব্রেনটা খুব শার্প হয়, তো তারা খুব চটজলদি ধরে নিতে পারে এবং সেটাকে মনে গেঁথে নিতে পারে। তো তার যাতে মনে গেঁথে থাকে তার জন্য আমি কি করি, একবার করে লিখিয়ে দিই। এটাও ছোটবেলা থেকে অভ্যাস আমি করেছি। কি হয়েছে, যখন ওকে প্রথম স্কুলে দিই তখন প্রথম যে গার্জেন মিটিংগুলো হয় না পিটিএতে, ওখানে ওদের টিচার আমাদের বারবার করে বলেছিল যে আপনারা লেখাবেন, বাচ্চাকে লেখাবেন, শুধু মুখস্থ করাবেন না, যা হয় যতটুকু হয় শুধু লেখাবেন। লেখাতে লেখাতে দেখবেন ওদের সব মুখস্থ হয়ে যায়। তো যত বড় ক্লাস হচ্ছে তত লেখার দিকটা কমে যায়, আমরা পড়ার দিকটা বেশি চাপ দিয়ে ফেলি। দেখবে যত উঁচু ক্লাস হয় আমরা মুখস্থর দিকে চলে যাই, কিন্তু লেখার দিকটা আমরা ভুলে যাই। কিন্তু আমরা যদি পড়ার সাথে সাথে যেটা লিখে নিই না, তাহলে সেটা একদম মনের মধ্যে গেঁথে যায়, সেটা ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রে। তো ওইটাই আমি মেনটেন করে রেখেছি। ওকে আমি চেষ্টা করি যে সাবজেক্টই পড়াই সেটা কিন্তু আমি লেখাবার চেষ্টা করি। যা নিজে কোশ্চেন উত্তর দিই, বা স্কুলে যেটা গাইড করছে সেই কোশ্চেন উত্তর দিই, নিয়ে বলি লেখো। লিখে দিলে একবার আমি জানি যে ওর মাথার মধ্যে ধরে নেবে, আর কোনো চিন্তা নেই। যাই হোক, ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো এখন মিলে দিচ্ছি। গত দুদিন ধরে এত ঠান্ডা হাওয়া চলছে, কি বলবো, কি মনে হচ্ছে কি ঠান্ডা লাগছে। আমি আবার আজকে সকালবেলা উলিকটের জামা বার করলাম গায়ে দেওয়ার জন্য, এত ঠান্ডা লাগছিল। শুধু সকালবেলার সময়টা, যখন খুব সকালে চা খাই তখন হালকা ঠান্ডা হাওয়াটা বয়, তো জানলা দরজাগুলো খোলা থাকে, মনে হয় একবারে কাঁপিয়ে দিচ্ছে। আর তারপরে হঠাৎ করে আবার গরম লাগতে থাকে, আবার ধরো সন্ধ্যের দিকে আবার খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই ওয়েদার চেঞ্জের সময়টাই খুব ভয়ঙ্কর। এই সময়টাই হঠাৎ করে গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম হচ্ছে। যদিও আমাদের দেশে ঠান্ডা সেরকম বেশি দিন থাকে না, হয়তো 2 মাস হয়তো আর ঠান্ডা থাকবে। কার্তিক মাস তো চলেই গেল, আর অঘ্রাণ পৌষ আর 2 মাস হয়তো ঠান্ডা থাকবে। কিন্তু তবুও ওই খুব ভরপুর ঠান্ডাতে আবার শরীর খারাপ হয় না, ঠান্ডা লাগে না। কিন্তু ঠান্ডা পড়ছে বা ঠান্ডা যাচ্ছে এই সময়টা আবার খুব শরীর খারাপ হয়। শরীর খারাপের যাদের শরীর খারাপের ধাত আছে, ঠান্ডা লাগা ধাত আছে, তাদের একটু বেশি প্রবলেম হয়। যেমন আমার আর আমার মেয়ের একটু অ্যাস্তমার প্রবলেম আছে, তার জন্য আমাদেরকে একটু স্পেশাল কেয়ারে থাকতে হয়, না হলে এই সময়টা আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়ি। এই সময় হালকা হালকা মিঠা মিঠা রোদ বেরিয়েছে, এটা আমার এত ভালো লাগে না, কি বলবো। এই সময়টাতে মাঝে মাঝে ব্যালকনিতে আমি এমনিই বসে থাকি এই মিঠা মিঠা রোদে, কারণ এই রোদটা যখন গায়ে লাগে তখন খুব ভালো লাগে। আবার খুব কটকটে রোদ যখন হয়, যেটা আমার খুব একদম ভালো লাগে না। খুব কটকটে রোদে যখন বসে থাকি, এবারে বসে থাকা যায় না, ঘেমে যায়, সেটা ভালো লাগে না। হালকা হালকা মিঠা মিঠা রোদ, যেটা নিতেও ভালো লাগে এবং সেটাতে বসে থাকতেও কিন্তু ভালো লাগে। আবার বসে থাকলে অনেক সময় ঘুম পেয়ে যায়। আমার মনে পড়ে যে ছোটবেলায় যখন আমাদের বর্ধমান বাড়িতে থাকতাম,
যে রোদটাকে হালকা করার জন্যে চারিদিকে কাপড় টাপড় দিয়ে আমরা আড়াল করে দেন মাঝখানে বসে ছাদের মধ্যে মাঝখানে বসে পড়াশোনা করতাম। যাই হোক, এখন আমি চলে এসেছি কিছু কাটাকাটি করব। ওদিকে মেয়েকে টাস্ক দিয়েছিলাম, ওকে দেখলাম যে কতদূর কী করেছে। কারণ বাচ্চা মানুষ তো, টাস্ক দিয়ে বসিয়ে দেবো, সে কাজ করবে না, খেলা করতে আরম্ভ করবে, কখনো খেলা করবে কখনো কাজ করবে, এইসব করতে থাকবে। যাই হোক, আজকে ভাবছি একটু চাটনি করব। এই দেখো আমসত্ত্ব, এটা আমার খুব ফেভারিট একটা খাবার, ভীষণ ভাল লাগে। আমি আমসত্ত্ব আবার এমনিই শুধু শুধু খেয়ে নিই, আমার মেয়েরও খুব পছন্দের খাবার। তো ওই কাটছিলাম, ওকে বললাম তুই একটু খা, আমি একটু খাই, দেন তারপরে আবার বাকিটা কাটবো। আমসত্ত্ব আমার ভীষণ ভাল লাগে, জানি না কেন। অনেকের আমসত্ত্ব পছন্দ হয়, অনেকে আমসত্ত্ব পছন্দ হয় না, অনেকে আবার ঘরে আমসত্ত্ব করে। আমসত্ত্ব যদি রোদ থাকে না, ঘরে আমসত্ত্ব খুব ভালো করা যায়, বাট আমি কোনোদিন ট্রাই করিনি। আমি জানি করতে, কিন্তু কোনোদিন ট্রাই করিনি, কারণ আমাদের তো অতটা ভালো রোদ পাওয়া যায় না। সেই ছাদে দিতে যেতে হবে থালাটাকে বা বাটিটাকে, যেটার মধ্যে আমি আমসত্ত্বটা করব। কিন্তু আবার ছাদে যাও, নিয়ে এসো, আবার ছাদে ঠিক থাকবে কিনা তার ঠিক নেই, কে তুলে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। তার জন্য আমি ওইসব ঝামেলায় আর পড়ি না, আমি করি না। এমনি বাজার থেকে কিনে নিয়ে আসি, গোটা একটা প্যাকেট কিনে নিয়ে আসি, বড় প্যাকেট, যেটার মধ্যে অনেকগুলো আমসত্ত্বর ছোটো 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 প্যাকেট থাকে। এবং যখন চাটনি করি 2টো করে আমসত্ত্ব দিয়ে দিই, বেশ ভালো হয় খেতে। আমার বর খুব ভালো চাটনি করতে পারে, আমিও মাঝে সাঝে করি, যখন যে সময় পাই সে করে। তো যাই হোক, এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। এই তো এখন তো টমেটোর সিজন, খুব ভালো টমেটো পাওয়া যায়। অ্যান্ড এই ভালো টমেটো দিয়ে এখন চাটনি বা টমেটোর তরকারি, টমেটোর ডাল, সমস্ত কিছু দিয়ে এখন টমেটো যাবে। টমেটো দিয়ে সব কিছুই খেতে ভালো লাগে। তো চলো, কাটাকুটি হয়ে গেল, এদিকে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আবার সারবো। এদিকে রান্না বসাতে গিয়ে দেখি কিছু কিছু জিনিস একদম শেষ হয়ে গেছে, সেগুলো আঁচড়াতে হবে। তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, দেন ওগুলো আঁচড়ে নেবো। কি হয় না, কৌটোতে তো পুরো ধরো 1 প্যাকেট ধরে না সব সময়, বা অনেক সময় খানিকটা ধরে খানিকটা রয়ে যায়। তো কি হয়, আমি সেগুলো আবার গার্ডার দিয়ে রেখে দিই ইয়ের জন্য, কন্টেনারের মধ্যে। দেন পরে যখন আবার শেষ হয়ে যায় তখন আবার সেগুলো আস্তে আস্তে ঢেলে নিই। তো আজকে দেখলাম যেগুলো নেই তার মধ্যে রয়েছে তোমার নুনটা শেষ হয়েছে, হলুদটা শেষ হয়ে এসছে, জিরা গুঁড়োটা শেষ হয়েছে, চা পাত্তিটা দেখলাম শেষ হয়ে গেছে। তো ভাবলাম এগুলো সব আজরে নিই, আমি জিনিস কটা আজরে নিই এদিকে। আর তোমরা ওদিকে আমার ভিডিওটা একটা টুক করে লাইক করে দাও, আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো বেশ, নাহলে কিন্তু হারিয়ে যাবো আর খুঁজে পাবে না। শীতকালে যখন দিন বেলাবেলি বড় হয়ে যায়, তখন আস্তে আস্তে না আমার ডাইনিং আর রান্নাঘরের জানলা দিয়ে আস্তে আস্তে রোদ্দুরটা ঢুকতে আরম্ভ করে, নিয়ে এত উজ্জ্বলতা বেড়ে যায় কি বলবো। এই দেখো হালকা হালকা রোদ দেখতে পাচ্ছ হলুদ দেয়ালের মধ্যে, কি ভালো লাগছে দেখতে। কিন্তু আমার ওইটা না পুরো আমার গ্যাসের ওপরে পুরো পড়ে রোদটা। আর কি হয়, গ্যাসের ওপরে ধরো কোনো ঢাকনা দিয়ে রাখলাম কোনো ইয়ের ওপরে, বা বাটি বা কড়াইয়ের ওপরে, সেইটাতে পুরো রিফ্লেক্ট করে, নিয়ে না চোখে খুব প্রবলেম হয় তাকাতে, এতটা রোদ্দুর ঢোকে। আবার আমার ডাইনিং এরিয়াতেও খুব ভালো রোদ্দুর ঢোকে। আমি না হয় অত ভালো গেট রেডি উইথ মি রিল টিল করার সময় পাই না, না হলে এই সময়টাতে খুব সুন্দর কিন্তু রিল করা যায়, কারণ অনেকটা রোদ ঢোকে, আলো ঝলমলে, একদম সুন্দর, একদম ভিডিওটা খুব ভালো আসার কথা। যাই হোক, শীতকাল এলেই না মনটা খালি মনে হয় পিকনিক, ঘুরতে যাবো, খিচুড়ি খাবো। শীতকাল এলে বিভিন্ন কিছু মাথার মধ্যে ঘোরে, আর বিভিন্ন কিছু করতে ইচ্ছা করে, কারণ ঠান্ডার সিজন তো, তখন সমস্ত কিছুই ভালো লাগে করতে। কারণ শীতটাই একমাত্র মরশুম, কিন্তু আমাদের দেশে শীতটা খুব কম সময়ের জন্য আসে। অথচ দেখো 2 মাসের জন্য শীত আসে, অথচ 2 মাসের পরার জন্য জামা কাপড় আমাদের বোঝাই আলমারিতে ভরা থাকে। ওই 2 মাসই পরতে পারি, তারপরে সেই আলমারিতে ঢুকে যায়, তারপরে তার পরতে পারি না, কারণ আমাদের দেশে তো গরম বেশি। কিন্তু তবুও আমরা কিন্তু জামা কাপড় কিনতে ছাড়ি না সেই শীতকালে পরার জন্য, এই জ্যাকেট ওই জ্যাকেট, এই সোয়েটার ওই সোয়েটার। যাই হোক, যারা কিন্তু ঠান্ডার দেশে থাকে তাদের কিন্তু বেশ ভালো সব ঠান্ডা সিজন সারা সময় পায়। অনেকে ঠান্ডাটা ভালোবাসে, অনেকে আবার ভালোবাসে না। আমি অবশ্য খুব একটা যে পছন্দ করি ঠান্ডা তা নয়, কারণ আমি প্রচণ্ড শীত কাতুরে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আমার মেয়েও খুব শীত কাতুরে, আমার ঠাকুমাও খুব শীত কাতুরে, আমার বড় অবশ্য অতটা শীত কাতুরে না, ওর আবার খুব ঠান্ডা দরকার, মানে এসি ছাড়া চলে না, সবসময় এসি চালায়। এখনও তো একদিন এমন হয় যে ঠান্ডা গরম করছে বলে এসি চালিয়ে দেয়। যাই হোক, চলো, জামা আমার এই কটা ঢালাঢালি হয়ে গেল, এরপরে লাঞ্চটা সেরে নিই। মোটামুটি এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই লাঞ্চে কি বানিয়েছি। খুব একটা বেশি কিছু যে বানিয়েছি তা নয়, তবে হ্যাঁ ওই আর কি খাবার। আসলে কি হয় বলো তো,
শীত পড়লেও আমার বর বলে চিকেন চিকেন, আবার বর্ষা পড়লে বৃষ্টি হলেও বলে চিকেন চিকেন, আবার গরম পড়লেও বলে চিকেন চিকেন, রবিবার এলেও বলে চিকেন চিকেন, শুক্রবার এলেও বলে চিকেন চিকেন, মানে এত ননভেজ ভালোবাসে। যাই হোক, আমি করেছিলাম আজকে পেঁয়াজ কলি দিয়ে উচ্ছে আলু ভাজা। এটা একটা নতুন রেসিপি, পেঁয়াজ কলি অ্যাড করেছি, খেতে খুব ভালো হয়েছিল। এখানে তাওয়া চিকেন ছিল হালকা করে, অল্প, বেশি নেই কোয়ান্টিটি আর কি, ওই আর কি দুবেলা হয়ে যাবে আমাদের দুজনের। আর মেয়ের আলাদা করে স্টু করি, মেয়ে এই চিকেন খায় না। আর ভাত ছিল, আর চাটনি করেছিলাম, আর টক দই ছিল। এই দিয়ে আজকে লাঞ্চটা সারলাম। লাঞ্চে কি হয় বলো তো, এই যে একটু মাংসের গন্ধ পেলে ও খুব ভালো খায় ভাতটা, আর যদি মাংস না হয়, নিরামিষ হয় বা মাছ হয়, খুব একটা ভালো করে খেতে চায় না খুব। এই দেখো চাটনিটা করেছিলাম, যেমন কাটলাম, এটা না আজকে ইয়ে দিয়েছি, কি বলে, মিষ্টির রস ছিল অনেকটা, মিষ্টির রস দিয়ে চাটনিটা করেছি আজকে, ও করেনি আমিই করেছি। তো তারপরে এই যে মেয়ে কালার করতে বসেছে, তো আমি ভাবলাম এই সময়টা একটু সময় পেয়েছি, ও যখন কালার করছে এখনও শোয়নি, তাহলে আমি এই সময়টা আমার মাথাটা একটু ম্যাসাজ করে নিই। চুলের ম্যাসাজ করার জন্য যে তোমাকে সবসময় অয়েল ইউজ করতে হবে এরকম কিছু ব্যাপার নয়, তুমি কিন্তু খালি হাতেও ড্রাই স্ক্যাল্পেও কিন্তু চুলটা ম্যাসাজ করতে পারো, স্ক্যাল্পটা ম্যাসাজ করতে পারো জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে, সেটাও কিন্তু সমান উপকারী, তাতেও কিন্তু হেয়ার গ্রোথ ভালো হয়। আর একটা জিনিস খুব ভালো দরকার, যেটা সবসময় করে ওঠা আমার হয় না, যখন সময় পাই তখনই করি, মাথাটাকে ঝুলিয়ে রাখা, যাতে ব্লাডটা মাথার দিকে যায়, যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, এবং সেই অবস্থায় শুয়ে চুলটাকে তোমার ম্যাসাজ করা, স্ক্যাল্পটাকে ম্যাসাজ করা। চুল তো ম্যাসাজ হয় না, স্ক্যাল্পই ম্যাসাজ হয়। তোমার স্ক্যাল্প যদি ভালো হয় চুল এমনিই ভালো হবে, আর স্ক্যাল্প যদি খারাপ হয় চুল কিন্তু কোনোভাবেই ভালো হবে না, এটাই জেনুইন ফ্যাক্ট। তো স্ক্যাল্পটাকে আমাদের ভালো করার চেষ্টা করতে হবে, তার জন্য ওই যে চুলটাকে হালকা হালকা হাতে ম্যাসাজ করতে হবে। অনেক সময় হয় না, ফাঁকা সময় থাকে, আমরা বসে বসে টিভি দেখি, মোবাইল স্ক্রল করি, তখন ওই যে ফাঁকা বসে আছি, বা ধরো মুভি দেখছি বসে বসে, তখন যদি আমরা ফাঁকা হাতে যদি একটু স্ক্যাল্পটা ম্যাসাজ করে নিই, অন্য কেউ করে দিলে তো ডেফিনেটলি ভীষণ ভালো। কথা বলতে বলতে মনে পড়লো, আমার ঠাকুমা জানো তো, আগে যখন শুয়ে থাকতাম তখন এরকম করে করে হাতে দিয়ে দিয়ে মাথায় ম্যাসাজ করে দিত, আবার হাতের তালু পায়ের তালু এরকম করে হাত দিয়ে দিয়ে ঘষে ম্যাসাজ করে দিত, যেটা আমি আমার মেয়েকে করে দিই এখনও। ওকে যখনই ঘুম থেকে ওঠায় আর কি সকালে, বা ঘুম পাড়াতে যাই, তখন কিন্তু হাতের তালু পায়ের তালুটা ম্যাসাজ করে দিই। আই ডোন্ট নো, ভীষণ রিলিফ লাগে। আর তেল দিয়ে করলে তো খুবই ভালো, এমনি করলেও কিন্তু ভালো। তো দেখো এই যে মাথাটা এরকম করে ঝুলিয়ে দিয়েছি না, এরকম করে ঝুলিয়ে দিয়ে হালকা হাতে ফিঙ্গার টিপস দিয়ে আস্তে 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 স্ক্যাল্পটাকে কিন্তু জাস্ট ম্যাসাজ করে দেবে। এইভাবে ম্যাসাজ করা এবং মাথাটাকে এইভাবে ঝুলিয়ে রাখা কিন্তু হেয়ার গ্রোথের জন্যে আর হেয়ার ফলের জন্য কিন্তু ভীষণ উপকার দেয়। আই ডোন্ট নো তোমরা এটা কেউ জানো কি জানো না, বাট আমি সামহাও এটা মাঝে মাঝে করে থাকি, আর এটাতে আমি অনেক উপকার পেয়েছি। খুব যে ফ্রিকোয়েন্টলি আমার করা হয় তা হয় না, তবে মাঝে সাঝে আমি করি। যাই হোক, মেয়ের পড়াটা হলে এবার একটু বিছানায় গিয়ে ঘাটা হেলাবো আর কি, সেই অপেক্ষাতেই আছি। কারণ যতক্ষণ না ওর হচ্ছে, ওকে না নিয়ে আমি আবার শুই না, কারণ আমি যদি শুয়ে পড়ি ও ওইখানে সারা দুপুর খেলা করবে, যেমন আমরা ছোটোবেলায় করতাম। দুপুরবেলা মা বাবা ঘুমোতো, আমরা সারা দুপুর খেলে বেড়াতাম, কিন্তু আমি ওকে ছাড়ি না একা একা খেলার জন্য। আমি বলি যে পরে খেলবে, সন্ধ্যাবেলায় খেলবে, আমি ততক্ষণ একটু রেস্ট নেবো, তুমিও একটু রেস্ট নেবে, এরকম আর কি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সাথে এরকম গল্প আরও অনেক করতে থাকবো, এবং তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আরও অনেক পথ চলবো। তাহলে আজকে এখানেই বিদায় নিই, দেখা হচ্ছে কালকে। ভালো থেকো সবাই, অনেক সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। লাভ ইউ অলওয়েজ, বাই।